আজকের গল্প তান্ত্রিক আর গ্রামের অপদেবতা। কলকাতার এক শীতের রাতে মেসের ছোট্ট ঘরে বসে আমি তারানাথবাবুর গল্প শুনছিলাম। তার গলায় চিরচেনা সেই ভারী অথচ মোহময় স্বর, যেন অতীতের অন্ধকার গলি থেকে উঠে আসা গোপন কাহিনী বনেই চলেছে। তুমি কি কখনো এমন গ্রামে গিয়েছো যেখানে সূর্য ডুবলেই আর কারোর ঠিক কথা শোনা যায় না? আমি হঠাৎই চমকে উঠলাম। মানে মানে এক অদ্ভুত নিস্তবতা নামে চারপাশে। পাখি ডাকে না, ওখানে কুকুরও ডাকে না, যেন পুরো এলাকা মৃত্যুপরী হয়ে যায়। তারানাথবাবু পিতলের হুঁকোটা একবার ভালো করে টানলেন, তারপর আবার বলতে লাগলেন, অনেক বছর আগে একবার আমি ওখানে গিয়েছিলাম। গ্রামের নাম চণ্ডী পাহাড়ি। নাম শুনেই বুঝতে পারছো জায়গাটা বেশ পুরনো। সেখানে একটা ধ্বংসস্তূপ শিব মন্দির ছিল, যেটা নাকি অনেক বছর ধরে অভিশপ্ত অবস্থায় পড়ে আছে। গ্রামের কেউ সন্ধ্যার পর ওখানে তেমন যায় না। আমার কিন্তু এসবে খুব একটা ভয় নেই। সেই রাতে আমি একাই মন্দিরের দিকে রওনা দিলাম। রাত তখন প্রায় 10:30। তখন চাঁদের আলোয় মন্দিরের ভাঙাচোরা কাঠামোগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ একটা গা ছমছমে ঠান্ডা বাতাস বইতে লাগলো। আমার চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল, যেন আমি অন্য জগতে এসে পড়ে গেছি। এমন সময় মন্দিরের দরজার ওপাশ থেকে একটা গা শিউড়ে ওঠা আওয়াজ এলো, ওইখানে কে? আমি একটু ভয় পেয়ে থমকে গেলাম। একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো। তার দুটো লালচে চোখ যেন জ্বলছিল অন্ধকারে। হাতের কাঁটা দাঁড়িয়ে গেলেও আমি স্থির হইলাম না। ছায়াটা একবার শ্বাস নাড়ল, তারপর তার কঙ্কালসার হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি তখনই পকেট থেকে একটা সিদ্ধ রুদ্রাক্ষ বের করে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলাম। মুহূর্তের মধ্যে চারপাশটা আলোয় ভরে উঠল, আর সে ছায়াটা একটা বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। গ্রামের লোকেরা সকালে এসে দেখল মন্দিরের সামনে কেবল এক গাদা পোড়া হাড় পড়ে আছে। তারপর আমি খুবই উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম। তারানাথবাবু রহস্যময় হেসে বললেন, তারপর আমি বুঝলাম ওটা মানুষ ছিল না, ওটা ছিল এক ভয়ঙ্কর প্রেতাত্মা, যা মৃতদের আত্মা গিলে খায়। সেদিনের পর থেকে চণ্ডী পাহাড়ের গ্রামে আর কেউ ভূতের আতঙ্ক ভুলে গেল না। কিন্তু আমি আজও ভাবি, সত্যি কি পুরোপুরি শেষ হয়েছিল, নাকি আরো কিছু ওখানে থেকে গেছে? ঘরটা বড় নিঃশব্দ হয়ে গেল। শুধু আমাদের তান্ত্রিক বাবুর হুঁকোর গম্ভীর শব্দ যেন রাত্রের অন্ধকারে ছড়িয়ে পড়ল। তখন তান্ত্রিকবাবুর কথা শুনে আমার শরীরের লোম খাড়া হয়ে উঠল। এতদিন ধরে তার মুখে বহু অলৌকিক ঘটনার কথা শুনেছি, কিন্তু আজকের গল্পটা যেন একটু
অন্য মাত্রায় ভয় এনে দিল। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করি, আপনি বলেন ওটা পুরোপুরি শেষ হয়েছিল কিনা? তা আমি নিশ্চিত নন। এর মানে কি? তখন তারানাথবাবু একটু গভীর দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালেন। মুখোটায় একটা টান দিয়ে দোয়ার কুণ্ডলে ছাড়তে ছাড়তে বললেন, সব আত্মা তো মুক্তি পায় না রে। কিছু কিছু শক্তিও কেবল সময়ের জন্য ঘুমিয়ে থাকে, কিন্তু তারা হারিয়ে যায় না। আমি অবাক হয়ে বললাম, আপনি কি পরে কখনো সেই গ্রামের খবর নিয়েছিলেন? তখন তারানাথবাবু একটু চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, হ্যাঁ, নিয়েছিলাম। আর ঠিক সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল। অভিশপ্ত ফিরে আসা। গল্পটা ঘটেছিল প্রায় 10 বছর পর, 1952 সালের দিকে। একদিন হঠাৎ এক অপরিচিত চিঠি এলো আমার কাছে। পাঠিয়েছিলেন এক ব্যক্তি, নাম গোবিন্দলাল সরকার। তিনি নিজেকে চণ্ডীপাহাড়ি গ্রামের প্রধান বলেই পরিচয় দিয়েছিলেন। চিঠির ভাষা ছিল অতি আতঙ্কিত। তখন তারানাথবাবু, আপনি যদি বাঁচতে চান, এই চিঠি পাওয়ার পরেই গ্রামে চলে আসুন। 10 বছর আগে আপনি যাকে শেষ করেছেন বলে ভেবেছিলেন, সে আবারও ফিরে এসেছে, এবং এবার আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। চিঠিটা পড়ে আমার বুক কেঁপে উঠল। সত্যি কি আমি ওটাকে পুরোপুরি শেষ করতে পারিনি? 2 দিন পর আমি বাঁকুড়া রওনা দিলাম। গ্রামের কাছাকাছি পৌঁছতেই অনুভব করলাম অদ্ভুত একটা পরিবর্তন। রাস্তার ধারে একটিও মানুষ নেই, একটা কাকপক্ষীও ডাকছে না। পুরো এলাকাটা যেন এক শ্মশানপুরীর মতো স্তব্ধ হয়ে আছে। গ্রামের প্রবেশ পথে গিয়ে দেখি গোবিন্দলাল সরকার দাঁড়িয়ে আছেন। তার চোখে এক স্পষ্ট আতঙ্কের ছাপ। আপনি কি নিশ্চিত সেটা আবার ফিরে এসেছে? আমি জিজ্ঞেস করলাম। তিনি অসহায়ভাবে মাথা নাড়লেন। তারানাথবাবু, গত 1 মাসে 5 জন গ্রামের লোক নিখোঁজ হয়ে গেছে। সবাই রাতের বেলায় বেরিয়েছিল, কিন্তু তারপর তারা আর ফেরেনি। আমি গভীরভাবে চিন্তা করলাম, এ তো ভয়ঙ্কর কিছু। যে শক্তিটা আমি শেষ করেছিলাম বলে মনে ভেবেছিলাম, সেটা যদি সত্যি ফিরে এসে থাকে, তাহলে এবার তার ক্ষমতা আগের চেয়েও ভয়ানক হতে পারে। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, আবার শিব মন্দিরে যাব। মন্দিরের ভেতরে যেতে হবে আমাকে। যেমন কথা ঠিক তেমনই কাজ। রাত তখন প্রায় 12টা। শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। চারপাশে নিঃশব্দ। হঠাৎ একটা শীতল বাতাস বইতে শুরু করলো। আমার শরীর পুরো কাঁপুনি দিয়ে উঠল। হঠাৎ মন্দিরের ভেতর থেকে এলো এক পরিচিত কণ্ঠস্বর, ওইখানে কে? আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। ঠিক এই একই স্বর 10 বছর আগে আমি শুনেছিলাম। আমি ধীরে ধীরে ভেতরে পা বাড়ালাম। মন্দিরের ভেতরে
আলো আঁধারির মাঝে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া মূর্তি। আগের চেয়েও অনেক বড়, আগের চেয়েও অনেক ভয়ঙ্কর। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে, মুখ থেকে নিঃশ্বাস বেরোচ্ছে, যেন সে মৃত্যুর দূত। আমি মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওম ক্লিং ফ্লিং ফট। সমাপ্ত। এইরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।